সিএনজি চালক আর কথা না বলে জ্যাম ছুটতেই গাড়ি হাঁকিয়ে গন্তব্যে ছুটলেন। মনে মনে বেশ ভীত হয়েছে সে। নিশাত এতক্ষণ পর কাহিনী বুঝলো, আজ আর কোনো প্রতিবাদ করলো না। ঠান্ডা চোখে মারওয়ানের পানে চেয়ে রইল। অতীত শেষ হতেই কোনো পাল্টা উত্তর না দিয়ে ছেলেকে নিয়ে সোজা হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে লোকটা। নিশাতের চোখে এক ধরনের মায়া। কোলে ঘুমন্ত নাহওয়ান ছেলেকে জড়িয়ে রেখে নিজের ছন্নছাড়া স্বামীর দিকে চেয়ে আছে এক দৃষ্টে। ইস, এই লোকটা জীবনে কত কঠিন সময় পার করে এসেছে। তখন তার জীবনে নিশাতের কোনো অস্তিত্বই ছিল না। পাশে বসা পুরুষটির পেশা কতটা ঝুঁকিপূর্ণ এবং উচ্চ পর্যায়ে ছিল এতদিন নিশাত জানতো একটা আটকুড়ো ছন্ন ছাড়া নিরসন্ন পুরুষের সংসার করে সে। অথচ অথচ নিশাত আর ভাবতে পারল না। মারওয়ানের এদিকে একদম ধ্যান জ্ঞান নেই। সে বাহিরে তাকিয়ে এক কোণে বিড়ি টেনে যাচ্ছে। সিগারেট শেষ করে যখন দেখলো গাড়ি এবার জ্যামে পড়েছে, তখন মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, জ্যাম। মনে হচ্ছে শরীরে লাফা ফুটছে মারওয়ানের। এহেন কথায় নিঃশ্বাস চোখ কুচকে মারওয়ানের দিকে চাইল। এতক্ষণ লোকটার জন্য কষ্ট ও দুঃখ পেল। হুট করে সব যেন কর্পূরের মতো উবে গেল এই কাণ্ডে। এই আজকা পরিবেশে সিগারেট খেয়ে মুখ খারাপ করছে কোন আক্কেলে লোকটা। সে চুপচাপ বসে রইল। ঘণ্টাখানিক পর গন্তব্যে পৌঁছতেই মারওয়ান আগে আগে সিএনজি থেকে নেমে গেল। তারপর নিশাতের কোল থেকে নাহওয়ানকে নিতেই নিশাত বোরকা সামলে বাহিরে পা রাখা মাত্রই মারওয়ান ছেলেকে নিশাতের কোলে দিল। মারওয়ান ভাড়া বের করতে করতে বলল, এই তোর নাম কি রে? যে নাসির। নাম শুনে মুহূর্তের মধ্যে মারওয়ানের চোখ ঝিলিক দিয়ে উঠল। সে অদূরে দাঁড়ানো নিশাতের দিকে চাইল। সিএনজিতে ভর দিয়ে বলল, নাসিরের বাচ্চা, তুই তোর মেয়েকে টাঙ্কি মারছিলি? চালকটি হতভম্ব হয়ে গেল। কথার আগামাথা কিছুই না বুঝে বলল, ভাই সাহেব, আমার তো কোনো মাইয়া নাই। মারওয়ান হাত নাড়িয়ে বলল, ওই দূরে দাঁড়ানো নারীটিকে জানিস? চালক হালকা ঝোঁক গিলে বলল, যে আপনার বোন। কি? কোন দিক দিয়ে তোর বোন মনে হলো? মারওয়ানের শক্ত কণ্ঠ। চালকটি নিশাতের দিকে একবার চেয়ে মারওয়ানের দিকে নজর ঘুরিয়ে বলল, দেখতে ছোটোখাটো, তাই ভাবলাম বয়স বেশি হইব না। আপনারও তো তার চাইতে বেশি লম্বা আর বয়সের লাগে, তাই মনে হইল আর কি। মারওয়ান দাঁত কিরমির করে বলল, থামড়া মেরে চাপা ঘুরিয়ে দেবো। আর আমি মস্করা করিস আমার সাথে? ফাজিল, 1 টাকাও পাবি না। ভাগ এখান থেকে। সিএনজি চালক দাঁত কপাটি বের করে বলল, যে ভাই সাহেব, একটু মজা করছিলাম। ওইটা আপনার বউ, আমি বুঝছিলাম। আপনার একটু রাগাইতে চাইছিলাম আর কি। খুব ভালো করেছিস। আমি রেখেছি, এবার তোর ভাড়া বাতিল। ভাই সাহেব, এমন করেন কে? আপনি আমার কত কথা শুনাইতেছেন, আমি কিছু কইছি? একটু মজাই তো করছি। এর লিগে এই গরিবের পেটে লাথি মারণ ঠিক হইব? আপনিই কন। তুই খুব ভালো অভিনয় পারিস, বুঝলি নাসু? চালকটি নাজুক হেসে বলল। সবই আপনার দোয়া ভাই সাহেব। মারওয়ান চোখ রাঙিয়ে বলল, চুপ কর। তোরে দোয়া দিলাম কবে? দেখাই তো আজকে প্রথম হলো। শোন, টাকা দিতে পারি, তবে এক শর্তে। কি শর্তু ভাই সাহেব? যাকে টাঙ্কি মারতে চেয়েছিলি তার পায়ের সামনে হাত জোর করে বসে বলবি, মা আমাকে মাফ করে দিন, এখন থেকে মৃত্যু পর্যন্ত নিজের নজর হেফাজত করব। আসলে নাসির নামের সবার চরিত্রে একটু আধটু দোষ থাকে। আমি নাসির, আপনি আমার মা। আমি পারুম না। তাহলে আমিও টাকা দিতে পারবো না। বলে মারওয়ান সামনে হাঁটা ধরল। সিএনজি চালক নিজের 500 টাকা চলে যেতে দেখে হুড়মুড় করে নেমে আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিশাতের পায়ের সামনে বসে হাত জোর করে মারওয়ানের শেখানো কথাগুলো বলল। নিশাত ভেবাচাকে খেয়ে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রইল। কি ঘটলো, কেন ঘটলো, কিছুই তার বোধগম্য হলো না। সিএনজি ভাড়া 400 দিতেই চালক লোকটি গাইগুই করে অসন্তোষ প্রকাশ করতে চাইল। তবে মারওয়ানের রুষ্ট চোখে চেয়ে দ্রুত টাকা নিয়ে পগার পার হয়ে গেল। আপনিই বাঁচলে বাপের নাম, এখানে থাকলে দেখা যাবে। আবারও কোনো পানিশমেন্ট দিয়ে বসলো। সাংঘাতিক লোক। আমি নাসির, আপনি আমার মা। কি সাংঘাতিক কথা। মারওয়ান গোসল করে বের হতেই দেখলো নিশা চুল ছেড়ে জামা কাপড় হাতে নিয়ে খাটের উপরে বসে আছে। বেচারি আগে গোসল করতে যেতে চেয়েছিল, মারওয়ান তাকে ঠেলে ধাক্কিয়ে আগে ঝুঁকে পড়েছে। এত গরমে 1 মিনিটও বসে থাকা তার পক্ষে সম্ভব ছিল না।
ঘাম শরীরে চিটচিট করছিল। তাকে দেখেও নিশাত কোনো প্রত্যুত্তর জানালো না। নাহওয়ানকে নিয়ে বাথরুমে ঢুকলো। মারওয়ান একটু অবাকই হলো। নিশাত অন্যান্য দিনের তুলনায় আজ বেজায় শান্ত। তার সাথে একটু কথা কাটাকাটি করছে না। বিষয়টা চিন্তার। অতীত শুনে তার প্রতি করুণা হচ্ছে নাকি? হ্যাঁ, হতেও পারে। যত সব বালছাল। ছেলের গায়ে বেবি সোপ ডলে 2 মগ পানি দিয়ে নিশাত বাথরুম থেকে বের করে দিল। বাচ্চাটা পানি দেখলে অতিরিক্ত হাতায়। নাহন পানি ভর্তি শরীর নিয়ে বাবার দিকে পিটপিট করেছে, ফিচফিচ করে হাসলো। সারা জার্নি পথ ঘুমিয়েছে সে। মারওয়ান গোসলে থাকতে ঘুম থেকে জেগেছে সে। তাই বাবাকে এতক্ষণ কাছে পায়নি। মারওয়ানকে দেখতেই হাত বাড়িয়ে ডাকলো। বাবা বাবা গোসল করছি। মারওয়ান গামছা নিয়ে এসে ছেলেকে এক হাতে পেঁচিয়ে মুছে দিতে দিতে বলল, এই পান্ডা, তুই এতক্ষণ ঘুমিয়েছিস কেন? সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। নাহওয়ান মাথা দিয়ে বাবার মুখে বাড়ি মেরে বলল, ঘুম আর ঘুম, ঘুম নাই। ছেলেকে ভালোভাবে মুছিয়ে দিয়ে মারুন গামছা দিয়ে ছোট্ট শরীরটা পেঁচিয়ে রাখলো। নাহওয়ান পেঁচানো গামছা সরাতে সরাতে নিজের ছোট মাথাটা বের করে বাবার দিকে চাইতেই মারুন বলে উঠল। টুকি। নাহওয়ান উত্তেজিত হয়ে ফিচফিচ করে হেসে দ্রুত গামছা দিয়ে মুখ ঢেকে বলতে লাগলো, টুকি টুকি। চুপ কর পুকি। নাহওয়ান নিজের পাছে হাত রেখে বলল। টুকি নাই। মারুন ভ্রু নাচিয়ে বলল, তোরে বললাম পুকি, তুই বলিস পুক্কি। তোর শরম নেই? বাপের সামনে যেখানে সেখানে হাত দিস। নাহওয়ান দাঁত বের করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, টুকি নাই, চলম নাই। চুমু পুপার চুমু নাই। চুমু পুপার অসুখ করছে। ছেলের কথায় মারওয়ান গম্ভীর হয়ে গেল। চুপচাপ গেঞ্জি প্যান্ট ধরিয়ে সারা শরীরে পাউডার মাখিয়ে দিল। নিঃশ্বাস ভেজা চুলে গামছা পেঁচিয়ে বালতি ভর্তি ধোয়া জামা কাপড় নিয়ে বের হলো। নাহন মাকে দেখতেই লাফ দিয়ে উঠে বলল, মা মা। নিশাত ছেলের দিকে এক নজর তাকিয়ে হাসলো। মারওয়ানকে আশেপাশে দেখলো না। মাথায় কাপড় দিয়ে বারান্দায় গেল কাপড় চোপড় মেলতে। গিয়ে দেখলো মারওয়ান এক নাগারে সিগারেটের শুকটান দিতে ব্যস্ত। সে বেশ অবাক হলো। আজকে লোকটার হলো কি? ঘন ঘন সিগারেট খাচ্ছে। অতীতের ক্ষতগুলো লোকটার আবারও মনে তাজা হয়ে বলছে বোধ হয়। এসব করে নিজের যে ক্ষতি করছে একবারও বুঝতে পারছে না। সিগারেট টেনে কি আর শুকিয়ে না যায়? নিশাত মারওয়ানের ভেজা শার্ট ঝেড়ে রশিতে মেলে দিল। শার্ট ঝাড়ার ফলে মারওয়ানের গালে শার্টের পানি এসে লাগলো। নিশাতকে দেখে বলল, সামনে মানুষ দেখতে পাচ্ছ না? নিশাত জামা মেলতে মেলতে বলল, কোথায়? মারওয়ান ঘুরে নিশাতের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে এক ভ্রু চেয়ে বলল, কোথায় মানে? আমাকে চোখে পড়ে না? নিশাত দায় সারা কণ্ঠে বলল। ও, আপনাকে খেয়াল করিনি। কপাল ভাঁজ করে মারওয়ান সরু দৃষ্টিতে চেয়ে বলল, তুমি এত বড় একটা মানুষ খেয়াল করনি? করেছি, তবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করিনি। কেন? কারণ আপনি কোনো মহৎ কার্য সম্পাদন করছেন না যে আপনাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বলে নিশাত টুলের উপর দাঁড়িয়ে উঁচু দড়িতে বাকি জামা কাপড়গুলো মেলতে লাগলো। মারওয়ান কিরমির করে বলল, টুল ছাড়া দড়িতে কাপড় মেলতে পারে না। সে এসেছে গুরুত্ব অগুরুত্ব শেখাতে। লিলিপুট কোথাকার। এত উঁচুতে দড়ি আপনি বেঁধেছেন, তাহলে আমিও বলি আপনাকে কারেন্টের খাম্মা। মারওয়ান ঠোঁট বেঁকিয়ে বলল, হিংসা হয়? খুব। তা তো হবেই। ছোট হয়েও বড় সাইজের স্বামী পেয়েছো, হিংসা না হয়ে উপায় আছে? নিশাত প্রত্যুত্তর না করে সব জামা কাপড় মেলে দিয়ে টুল থেকে নেমে মারওয়ানের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ধীর গলায় বলল, আমার কিংবা নাহওয়ানের আপনাকে খুব দরকার। হাতের মরণ ব্যাধি জিনিসটা খেয়ে নিজের আয়ু কমাবেন না। আপনার কিসের এত দুঃখ? আমাকে মন খুলে বলবেন। দুজনে একসঙ্গে দুঃখ ভাগাভাগি করব। কারো জন্য নিজের জীবনকে কেন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন? বন্ধু আপনার সঙ্গে ছলনা প্রতারণা করেছে দেখে আমাদের কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নেই। দিন শেষে আমাদের আপনি ছাড়া কেউ নেই, এটা অন্তত মাথায় রাখবেন। আমি নিতান্তই সাধারণ মানুষ। স্বামী সন্তান নিয়ে অনেক বছর বাঁচার স্বাদ আমারও আছে। বলে খালি বালতি নিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। মারওয়ান শক্ত হয়ে নিশাতের গমন পথে অনিমেষ চেয়ে রইল। নিজের চুল খামচে ধরে বারান্দায় দেয়ালে শক্ত ঘুষি বসিয়ে দিল। বিরাট হলরুমে ইহাব চোখ বুজে সোফা হেলান দিয়ে বসে আছে। পাশে ইমতিয়াজ ভুইয়া, উমায়ের ভুইয়া ও উজান ভুইয়া বসা। উমায়ের ভুইয়া কাছিন্ন গলায় বললেন, অ্যাক্সিডেন্ট কিভাবে করলে? তুমি গাড়ি চালাও কিভাবে?
ইহাব কোনো জবাব দিল না। উমায়ের ভূঁইয়া আবারও জিজ্ঞেস করলেন, তোমাদের মা ছেলে সবার একটা না একটা সমস্যা লেগেই আছে। তোমার বউটা আসার পর থেকে বিপদ তোমাদের পিছুই ছাড়ছে না। মেয়েটা একটা কুফা। ইমতিয়াজ ভূঁইয়া উদাসীন গলায় বললেন, ওসব কথা রাখুন, নসিবে লেখা ছিল তাই হয়েছে। অন্যের মেয়েকে কুফা বলে কী লাভ? কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। উমায়ের ভূঁইয়া এবার রাগান্বিত গলায় বললেন, উর্মিটার শরীরের উন্নতি হচ্ছে না। ভাগ্নেটার দিকে হাত পা ভেঙে বসে আছে। এই মেয়েটা আসার পর থেকেই যত সমস্যা। আমি আগেই আপত্তি তুলেছিলাম স্ট্যাটাসের সাথে মিলিয়ে ছেলেকে বিয়ে করাতে। আমাদেরকে না জানিয়ে চুপি চুপি ছেলের বিয়ে দিয়েছেন। এখন আপনাদেরটা আপনারাই বুঝুন। ভালোর জন্যই বলি, কানে তোলেন না। উচিত কথার দাম নেই। ইহাব কোনো রকমে বলল, মামু, তুমি প্লিজ এর মধ্যে মানহারকে টেনো না। মামুর প্রতি তোমার মাথাটা একেবারে বিছিয়ে দিয়েছে। তুমি আর মামুকে সহ্য করতে পারো না কেন? মামু না অসুস্থ, কিন্তু তুমি তো সুস্থ। একজন মানুষ কখনোই কুফা হতে পারে না। এগুলো মারাত্মক কুসংস্কার। তুমি তো হাই সোসাইটিতে থেকেও এসব কুসংস্কারে বিশ্বাস করো। কাউকে অশুভ, কুফা, অপয়া মনে করা মারাত্মক গোলা। যদি মনে মনে এই ধারণা করো তার হাতে ভালো খারাপের শক্তি আছে, তাহলে সেটা শিরকের সামিল। এটা আল্লাহর ক্ষমতার সাথে শরিক করার মতো। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো মানুষ কুফা, অপয়া, অশুভ হতে পারে না। আমরা তো আল্লাহর সৃষ্টি মাত্র। উমায়ের ভূঁইয়া শক্ত হয়ে ইহাবের কথা শ্রবণ করে বলল, ভালোই তো, ধর্মকর্মের জ্ঞান হয়েছে। মেয়েটা চমৎকারভাবে তোমার মাথা খেয়েছে। ইহা বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ধর্মের জ্ঞান হলে যদি মাথা খাওয়া হয়, তাহলে এমন মাথা হাজারবার খেলো সেটা আমার জন্য পুণ্যের মামা। বলে ইহাব খুঁড়িয়ে খুঁড়িয়ে উপরে চলে গেল। দুজন সার্ভেন্ট তাকে উপরে নিয়ে যেতে সাহায্য করলো। উমায়ের ভূঁইয়া দাঁতে দাঁত পিষে বললেন, মা ছেলে দুজনেই বিছানায় পড়েছে। এই মেয়েটা তো একদিনও দেখিনি সেবা যত্ন করতে। সারাক্ষণ ঘোমটার তলে থাকে। একদিন ঠিকই বুঝবি তোর মা কিংবা আমি কেন এই কথা বলেছিলাম। যত সব ন্যাকামি। উজান ভূঁইয়া এবার মুখ খুললেন। ভাইজান, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? ওদের বিষয়ে ওদেরকে না হয় বুঝতে দেন। আমরা হলাম তৃতীয় পক্ষ, আমাদের এত কথা বলা মোটেও সাজে না। উমায়ের ভূঁইয়া চোখ রাঙিয়ে বললেন, বেশি পণ্ডিতি করবি না। চুল এমনি এমনি বাতাসে পাকেনি আমার। তোমার থেকে যথেষ্ট অভিজ্ঞ আমি। উজান ভূঁইয়া মিনমিন করে বললেন, হ্যাঁ, বয়স হয়েছে চুল, আর কালো থাকবে না এখনো। অভিজ্ঞতায় কচু পেকেছে, বয়সে যে পেকেছে তা বলে না। নিশুতি রাত। নিশাতের ঘুম ভেঙে গেল। সে হাতড়ে নাহনকে দেখলো, তারপর অপর পাশ খালি দেখে উঠে বসলো। খোপা করে বিছানা থেকে নেমে বারান্দায় গেল। অদূরে ল্যাম্পপোস্টের আলো বারান্দায় পড়ে চারপাশ হালকা আলোকিত দেখাচ্ছে। মারনের চোখে ঘুম নেই। সে এক দৃষ্টিতে বাহিরের গাঢ় অন্ধকারে তাকিয়ে আছে, হয়তোবা কিছু ভাবছে। নিশাত পেছনে দাঁড়িয়ে বলল, ঘুমাবেন না? মারন বাস্তবে ফিরে বলল, ঘুম আসছে না। কেন? মারন সামনে তাকিয়ে বলল, এমনিতেই। নিশা তো আর কিছু না বলে বাহিরে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর নিজে থেকেই বলল, একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনি কি এই কাজ ছেড়ে নির্ভেজাল নতুন কোনো কাজ করবেন? মারন ভ্রু কুচকে বলল। কেন বলো তো? নিশাত নিজের মাথা মারনের বুকে আলতো করে ঠেকিয়ে বলল, সত্যি বলতে আপনার পেশা সম্পর্কে আগে অবগত হলে আপনাকে কোনো দিনও বিয়ে করতাম না। আইন পেশাটাই ছোটবেলা থেকে আমার তীব্র অরুচি। এই পেশা ও পেশার মানুষ দুটোই আমার অপছন্দের। তাদেরকে ভয় লাগে আমার। এদের জীবন অনেক ঝুঁকিপূর্ণ। এরা দেশকে প্রায়োরিটি দিতে গিয়ে বউ বাচ্চার কথা ভুলে যায়। ফলে অল্প বয়সে বিধবার তকমা গায়ে লাগিয়ে আমাদের মতো হাজার হাজার নারীদের ঘুরতে হয়। আমার কথা নাই ভাবলেন অন্তত নাওহানের কথা ভেবে হলেও কোনো ঝুঁকিতে জড়াবেন না প্লিজ। মারন খেয়াল করলো তার বুক ভিজে গেছে। ধীর কণ্ঠে বলল, ঝুঁকির কাজে তো ঝুঁকিতে জড়াতেই হবে। এমনিতেও আমি তোমার যোগ্য নই। তুমি আমার থেকে অনেক বেটার ডিজার্ভ করো ফৌজিয়া নিশাত। নিশাত বুক থেকে মাথা তুলে ভেজা চোখে মারনের চোখের দিকে তাকিয়ে বলল,
আমার তো বেটার কাউকে চাই না, আমার একটা মারওয়ান আজাদ হলেই চলবে। মারওয়ান শান্ত চোখে নিশাতের অশ্রু ভরা নেত্রে নিজের নেত্র স্থাপন করে বলল, সে তো ভালো নয়, তার সাথে তুমি কখনো সুখী হতে পারবে না। কে বলেছে? সবাই তো বলে। নিশাত দুহাতে গেঞ্জি মুট করে ধরে চওড়া বুকটায় মাথা ঠেকিয়ে বলল, তারা কি কখনো এই বুকে মাথা পেতেছে? এখানের মতো শান্তি সমগ্র পৃথিবীতে খুঁজে তারা আমায় এনে দিতে পারবে? আমার সুখ শান্তি শুধু এই বটবৃক্ষে। মারওয়ান অদূরে দৃষ্টি দিয়ে বলল, আমি তোমার যোগ্য নই নিশাত। তোমাকে কষ্ট ছাড়া আমি কিছুই দিতে পারিনি, ভবিষ্যতে পারবো কিনা তাও জানি না। তুমি তোমার মতোই চমৎকার একজনকে ডিজার্ভ করো। নিশাত বুক থেকে মাথা তুলে মারওয়ানের বুকে ধাক্কা মেরে শক্ত গলায় বলল, সেই চমৎকার একজনকে আপনার এই বুক চিরে দিয়ে যাবেন, তাহলেই তাকে সাদরে গ্রহণ করব। মারওয়ান দূরে নজর রেখেই বলল, দোয়া করব সেই বুক যেন এই বুকের থেকেও বেশি দীর্ঘ ও শান্তিপূর্ণ হয়। নিশাত মারওয়ানের বুকে কিল বসিয়ে বলতে লাগলো, খারাপ লোক, আমি গোটা আপনিটাকেই চাই। এর থেকে শান্তিপূর্ণ বুক আমার চাই না। এই বুকে অনন্তকাল ঠাঁই পেতে চাই। আপনাকে কোথায় পাবো তাই বলুন। কথা শেষ করে নিশাত মারওয়ানের বুকে কামড় বসিয়ে দিল। মারওয়ান চোখ বুজে সহ্য করলো, মিনমিন করে বলল, তুমি এমন একজনকে চাও যে তোমায় কখনো সুখী করতে পারেনি। আমাকে চাইবার মতো কোনো কাজ তো আমি করিনি, তবুও এতটা কেন চাও আমায়? আমাকে চাইবার তো কথা ছিল না ফৌজিয়া নিশাত। ঠিক সে সময় নিস্তব্ধ এই রজনীতে অদূর হতে ভেসে এলো মনুষ্য কণ্ঠের বিরহী কিছু চরণ। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে তো প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে। ও আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তিমির ফুরিয়ে উষাকালের ঘন ঘটা অরুণোদয়ের মিষ্টি সুবাস অনিলে ছড়াচ্ছে যে দিক বেদিক। মহান রবের প্রার্থনা শেষে মানহা বারান্দায় পাতা চেয়ারে আসন পেতেছে। দৃষ্টি তার প্রভাতের আলো ছায়াময় গগনে। ইদানিং শরীরের অবনতি দেখা দিয়েছে তার। খাবারের অরুচি, নিদ্রাহীন জীবন, সবকিছুর প্রতি তীব্র বিতৃষ্ণা, হুট করেই মেজাজের অনিয়ন্ত্রতা এবং মানসিক টানাপোড়েন সব মিলিয়ে বেশ হাঁপিয়ে উঠেছে বিবাহ পরবর্তী জীবনে। ইদানিং বেশিরভাগ সময় নিজ রুমে বন্দি জীবনযাপন করছে সে। ইহাবের সঙ্গেও দূরত্বের সৃষ্টি হয়েছে হাসপাতালের ঘটনার পরপরই। জরুরি আলাপ ছাড়া একটা টু শব্দ হয় না এই দাম্পত্য জীবনে। সেও প্রায় 1 মাসের কাছাকাছি। তার কাছে মনে হচ্ছে সময় থমকে আছে। একটা কৃষ্ণবর্ণ গহ্বরে আটকে গেছে সে। একমাত্র তার অস্তিত্ব ব্যতীত সেখানে আর কেউ নেই। আজ হুট করেই মানহার তার বিবাহের কথা স্মরণ হচ্ছে। এই বিয়ে করায় মোটেও আগ্রহী ছিল না সে। পিতা মাহবুব আলম সেদিন তাকে ডেকে নিয়ে গিয়ে একান্ত শুধু একটা কথাই বলেছিলেন। সেই কথাটা এখনো তার কানে বাজে। না এই বিয়ে করতে মাহবুব আলম তাকে মোটেও জোর করেননি, আর না তো কোনো ব্ল্যাকমেইল করেছেন। তার সম্পূর্ণ মতামতেই বিয়েটা সেদিন হয়েছিল। বাবার প্রতি অগাধ বিশ্বাস ও শ্রদ্ধাতেই বোধহয় এই মতামত দিতে একটু কার্পণ্য করেনি সে। কিন্তু মানহার একটা হিসেবে গরমিল লেগেই যায়। বাবা বড় ভাইয়ের সম্পূর্ণ কাহিনী যেন এই লোকটাকে তার যোগ্য সঙ্গী ভাবলেন কি করে? যদিও মানহাকে সে অসুখী রেখেছে তা নয়, তবুও শ্বশুর এবং জামাইয়ের এই সম্পর্ক স্থাপনে কি কারণ থাকতে পারে যা সকলের থেকে গুপ্ত?
মানহার মনে আছে বিয়ের প্রথম রাতে লোকটা তার স্বল্প ভাগ দিনমোহর শোধ করে দিয়েছিল। ওই রাতে দিনমোহর পরিশোধের অভিনয় করে তাকে একেবারে অজ্ঞান করে ফেলেছিল লোকটা। সেদিন উপরে উপরে ভয়হীন দেখালেও ভিতরে ভিতরে একদম ভয়ে সিটিয়েছিল সে। বিয়ের দিনমোহর ধার্য করা হয়েছিল 8 লক্ষ। বিয়ের রাতে 2 লক্ষ পরিশোধ করে তার মাস চারেক পরে বাকি 6 লক্ষ পরিশোধ করে দিয়েছিল ইহাব। টাকাগুলো এখনো সযত্নে আলমারিতে তোলা আছে। সেখান থেকে মানহা 1 টাকাও খরচা করেনি। মূলত খরচ করার প্রয়োজন পড়েনি। তার ভার্সিটির সমস্ত খরচ ইহাবই দেয়। আর টাকা খরচ করার মতো কোনো প্রয়োজন এখনো পড়েনি। বিয়ের পরপর উর্মি ভূঁইয়ার মতো শাশুড়িকে পেয়ে মানহা মহাখুশি হয়েছিল। সব কিছুতেই মায়ের মতো আগলে রাখতেন, অথচ সেই তারই ভয়ঙ্কর রূপের সাথে পরিচিত হয় সে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল। উর্মি ভূঁইয়ার এমন সীমাহীন পরিবর্তন তার মস্তিষ্ক এখনো ধারণ করতে সক্ষম হয়নি। মানহার ভাবনা চিন্তার অন্ত ঘটল চেয়ার টানার শব্দে। বুঝলো তার পাশে চেয়ার এগিয়ে কেউ বসেছে। মানহা সেদিকে চাইল না। দৃষ্টি নিবদ্ধ তার অদূরের বৃক্ষরাজের গুঞ্জে। ইহা বেশ কয়েকবার গলা খাকারি দিল। মানহা শেষে বিরক্ত হয়ে মুখ খুলল। কিছু বলার হলে বলুন, অহেতুক কানের কাছে খুশুর মুচুর করছেন কেন? ইহা মানহার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে শুধায়, ওহে প্রভাত রাগিনী, মন কেন বিষণ্ণ তোমার? মানহা এর কোনো জবাব দিল না। তাকে চুপ থাকতে দেখে ইহা মলিন বদনে বলল, আজ ডাক্তার কাছে নেব তোমায়, তৈরি থেকো। কোথাও যেতে ইচ্ছে করছে না, যেদিন ভালো লাগবে সেদিন যাব। ইহা দৃঢ় গলায় বলল। তোমার ভালো লাগে না দেখিয়ে নিতে চাইছে। মানহা এই কথাটা জবাব দিল না। অদূরে চেয়ে রইল নির্নিমেষ। ইহা মানহার বিরক্তিবোধ বুঝতে পেরে উঠে চলে যেতে নিলে মানহার কথায় থমকে দাঁড়ালো। জানেন, বিয়ের আগে বাবা আমাকে একান্তে কিছু কথা বলেছিলেন। ইহা উল্টো ঘুরে দাঁড়ানো, পিছনে ঘুরল না। মানহাও সামনে দৃষ্টি স্থির রেখেই বলে চলল, এর মধ্যে একটি ছিল আপনি নাকি আমার যোগ্য জীবনসঙ্গী। কথাটা আমি একটু বিশ্বাস করতে চাইনি, তবে বাবাকে অবিশ্বাস করার ক্ষমতাও আমার ছিল না। এবার মানহা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ইহাবের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, স্বাভাবিকই বাবার কথাটা একটু মিথ্যা ছিল না। আপনি জীবনসঙ্গী হিসেবে নিখুঁত হলেও মানুষ হিসেবে জঘন্য ত্রুটিযুক্ত। বলেই মানহা রুমে চলে গেল। ইহাব ঠায় দাঁড়িয়ে রইল অনিমেষ। নাস্তা টেবিল বমি করে ভাসিয়ে ফেলেছে মানহা। খেতে খেতেই আচানক বমির উদ্গীরণ ঘটেছে। উর্মি ভূঁইয়া, ইমতিয়াজ ভূঁইয়া হলুস্থুল করে দাঁড়িয়ে গেলেন। মানহার পাশে চেয়ারেই ইহাবের শরীর মাখামাখি হয়ে আছে। সে কোনো রকম নাক ও চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছে। উর্মি ভূঁইয়া চেঁচিয়ে বললেন, এ মেয়ে, তুমি দেখোনি আমরা খাচ্ছি? বমি পেলে বেসিনে যেয়ে করতে পারতে। সকলের খাওয়া নষ্ট করলে কেন? দিন দিন একটা অসহ্যে পরিণত হচ্ছ। ইয়াক, আমারও বমি পাচ্ছে। এখানে 1 সেকেন্ডে থাকলে আমিও সব বের করে দিব। রাবিশ। বলেই গটগট পায়ে উপরে চলে গেলেন তিনি। পিছু পিছু ইমতিয়াজ ভূঁইয়াও গেলেন। এখানে থাকা তার জন্য পসিবল নয়। পুরো ডাইনিং রুম এখন ফাঁকা। সার্ভেন্টরা এসে টেবিল পরিষ্কারে লেগে পড়ল। মানহা পাথরের মতো নির্জীব ভঙ্গিতে বসে রইল। ইহাব কিছুই বলল না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মানহাকে ধরতে নিলে মানহা একদম শক্ত হয়ে বসে থাকলো, নড়ল না এক বিন্দু। ইহাব রাগান্বিত স্বরে বলল, জিদ দেখলে এতগুলো সার্ভেন্টের সামনে কঠিন থাপ্পড় খাবে। কথা শেষ করে মানহাকে কাঁধে তুলে নিচের ওয়াশরুমে নিয়ে এলো। যেখানে যেখানে বমি লেগেছে সব পানি দিয়ে পরিষ্কার করে দিল। মানহা বারবার বারণ করলেও তার নিষেধাজ্ঞা মানল না। নিজেকেও পরিষ্কার করে ফের আবার মানহাকে কাঁধে তুলে উপরে নিয়ে এলো। মানহা হেতুক চেঁচালেও বিশেষ ফায়দা হলো না। রুমে এনে ওয়াশরুমে নামিয়ে বলল, শরীর থেকে বমির গন্ধ আসছে, শাওয়ার নিয়ে ফেল। মানহা তেরামি করে বলল, পরে করব। ওকে। বলে ইহাব রুম থেকে দুজনের জামা কাপড় এনে ওয়াশরুমে দরজা বন্ধ করে দিল। মানহা চিল্লিয়ে বলল, আপনি গোসল করলে করুন, আমাকে বের হতে দিন। নো, আজকে একসঙ্গে অঙ্ক হতে হবে। মানহা চোখ রাঙিয়ে বলল, অশ্লীল কথা বলবেন না, বের হন বলছি। ইহা মানহার কথা গ্রাহ্যই করলো না। বাথটবে পানি ভর্তি করতে লাগলো। মানহা ইফাকে বেরিয়ে যেতে নিলে ইহাব খপ করে তাকে ধরে ফেলল। মানহা চেঁচাতে চেঁচাতে গলা ব্যথা বানিয়ে ফেলেছে। ইহাব মানহাকে ধরে রেখে বলল, এত হাউকাউ করো না, কানের পর্দা ফাটার জন্য নড়চড় করছে। সো ডোন্ট শাউট। বাথটব ভর্তি হয়ে গেলে এক হাত দিয়ে নিজের পরনের শার্ট খুলে নিলে মানহা ফুপিয়ে কেঁদে উঠল। ইতিমধ্যে ইহাব অর্ধেক শার্ট খুলে ফেলেছে। মানহার কান্না শুনে বলল, ঢং করবে না রিন পাউডার, মনে হচ্ছে প্রথম আমাকে উদম দেখছো।
সম্পূর্ণ শার্ট খুলে মানহাকে নিয়ে বাথটবে ঝাঁপিয়ে পড়ল। নিশাদ বিড়াল ছানাকে দুধ দিয়ে টাকা উঠাতে বাহিরে গেল। নাহন বিড়াল ছানার সামনে উপর হয়ে মনোযোগ দৃষ্টিতে খাওয়া দেখছে। পাশেই তার অর্ধ খাওয়া গরুর দুধের বাটি। মারোয়ান দরজা আটকে ছেলের পাশে এসে বসলো। কিরে, কি করিস? কবুতরের ছাও? নাহন দুহাত গালে ঠেকিয়ে বাবার দিকে চেয়ে বলল, বিল্লু চারা ডুডু খায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি। নাহন ফিচফিচ করে হেসে বলল, আমিও ডুডু খাই, বিল্লু চারাও খায়। মারোয়ান রসিকতার সহিত বলল, বাহ, এখন দুজনে গলায় গলা মিলিয়ে ফেল। নাহন বাবার কথা রাখতে বিড়াল ছানাটাকে টিপ দিয়ে ধরল। মারোয়ান নিষেধ করে বলল, ওকে রাখ, চল একটা খেলা খেলি। নাহন উৎসাহী হয়ে বলল, চলো খেলি। মারোয়ান ফ্লোরে আসন পেতে বলল। খেলার নাম লুকোচুরি। নাহন বিস্মিত গলায় বলল, লুকোচুরি? দাঁড়া, তোকে শিখিয়ে দেই। মারোয়ান এবং নাহন লুকোচুরি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। মারোয়ান অত্যন্ত ধৈর্যের সহিত ছেলেকে গত 1 ঘন্টা ধরে শিখিয়েছে কিভাবে লুকোচুরি খেলতে হয়। সে সিরিয়াস ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে বলল, রেডি? নাহন লাফাতে লাফাতে জানান দিল। লেডি লেডি। মারোয়ান কোমরে 2 হাত ছিকিয়ে বলল, চোর হবি তুই, আর আমি কিন্তু পুলিশ। 1 থেকে 10 অব্দি গুনবো, এর মধ্যে লুকিয়ে পড়বি, একদম গোপনীয় জায়গায়, বুঝলি? নাহন ও বাবাকে দেখে সিরিয়াস হয়ে অনবরত ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। মারোয়ান নিজেদের রুমে গিয়ে খাটে উবুর হয়ে শুয়ে খুবই ধীর গতিতে জোরে জোরে 1 থেকে 10 অব্দি গুনল। প্রায় 5 মিনিট লাগিয়ে গুনে উঠে মন স্থির করলো। পা ফেলে ফেলে ছেলেকে খুঁজতে রুম থেকে বেরোলো। রুম থেকে বেরোতেই চোখের সামনে তাদের নতুন ফ্রিজ দর্শিত হলো। তাকিয়ে দেখলো ফ্রিজের কোনায় নাহন উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চোখের উপরে আঙুল দিয়ে। মারোয়ান কটিদাসে হাত ঝেঁকিয়ে সেদিকে দৃষ্টি স্থির করে বলল, এই পটলের বাচ্চাকে কি শিখিয়েছি গত 1 ঘন্টা? এটাকে কেমন লুকানো বলে? পুলিশের মুখের সামনে পশ্চাৎ দেখিয়ে দাঁড়িয়ে আছে। এগিয়ে সে রাগান্বিত গলায় বলল, এই, তোকে না লুকোতে বললাম? নাহন পূর্বের অবস্থায় থেকেই বলল, লুকিয়েছি, খুঁজো খুঁজো। কি খুঁজবো? আমাকে খুঁজো। এটাকে লুকোনো বলে? নাহন নিজের নেত্রে গুলোমুলো আঙুলগুলো আবারও দাবিয়ে বলল, কিছু দেখতে পাচ্ছি না, সব কালো কালো, তুমিও দেখতে পাবে না। নাহন হাসবে নাকি কাঁদবে বুঝতে না পেরে বলল। বাহ, কি চমৎকার বুদ্ধি। নাহন গর্বের সহিত চোখ ঢেকেই বলল, চমৎকার বুদ্ধি। মারণ দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, নাসিরউদ্দিন ওরফে ব্রিটিশের নাতি মিস্টার বুদ্ধিউদ্দিন। নাহন তবুও পিছু ঘুরল না। মারণ তাকে কাঁধে তুলে নিয়ে বলল, পুরো খেলা বাংচাল করে দিয়েছিস আন্ডার বাচ্চা। নাহন হেসে বলল, আচ্ছা, আবার আবার। না, তোর সাথে খেলে মজা নেই, তুই লুকাতে জানিস না। নাহন বাবার কথায় ছোট ফুলিয়ে ফেলল। মারণ ছেলের মন খারাপ বুঝতে পেরে আবারও খেলতে আগ্রহী হলো। সে আবারও 1 থেকে 10 অব্দি গুনে এসে পুরো রুমে খুঁজেও আর নাহনকে পেল না। এর মধ্যে দরজাতে করাঘাত আরো। মারোয়ান দ্রুত খুলে আবারও ছেলেকে খুঁজতে লেগে পড়ল। নিশা ঝুঁকে বলল, নাহওয়ান কই? আজকে ওর টিকার ডেট, একদম ভুলে বসে আছি। ওকে নিতে আসলাম। ছেলেকে ডাকুন, ঘুমিয়ে পড়েছে নাকি? বলতে বলতে নিশাদ ফ্যান ছেড়ে বিছানায় বসলো। মারোয়ান উদ্বিগ্ন গলায় বলল, ওকে খুঁজে পাচ্ছি না, পুরো ঘর খোঁজা শেষ। এই মিনিট কয়েক আগে লুকোচুরি খেলার জন্য লুকোতে বললাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। নিশাদ তড়ক করে লাফিয়ে উঠে বলল, কি বলছেন এসব? কোথায় যাবে? ভালো করে খুঁজে দেখুন আশেপাশে কোথাও। ঘর তো আমাদের বড় নয় যে খুঁজে পেতে সমস্যা হবে। মারোয়ান অধৈর্য কণ্ঠে বলল, আরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, ডাক দিচ্ছি, সারাও দিচ্ছে না। নিশাদ অস্থির হয়ে সম্পূর্ণ ঘর খুঁজলো, কোথাও বাচ্চাটার চিহ্নটুকু পর্যন্ত নেই। সে মারোয়ানের শার্ট খামচে ধরে বলল, এই মারওয়ান আজাদ আমার ছেলে। এই মারওয়ান আজাদ আমার ছেলেকে এনে দিন বলছি। আপনি নিশ্চয়ই নাটক করছেন। প্লিজ এসব করবেন না। আমার দম আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার বুকের মালিক কোথায় বলুন?
মারোয়ান নিজেও ভিতরে ভিতরে বেশ অস্থির হয়ে আছে। উপরে শক্ত দেখালেও ছেলে চিন্তায় অসুস্থ অসুস্থ লাগছে। গলা শুকিয়ে গেছে, তীব্র পিপাসায় পানির অভাব বোধ করলো। দ্রুত ফ্রিজ খুলে পানি নিতে গেলে দেখলো নাহওয়ান ফ্রিজে ঢুকে বসে আছে। মারোয়ান দ্রুত খুলে নিয়ে বলল, তুই এটার মধ্যে কি করিস রে ফাইয়াজ? নিশাত পিপাসার্ত জননীর মতো মারোয়ানের কোল থেকে ছেলেকে ছিনিয়ে এনে বুকের মধ্যে চেপে রাখলো। অনেকক্ষণ চুমুতে চুমুতে ভরিয়ে দিল। ফ্রিজে থাকায় হালকা শরীর ঠান্ডা হয়েছে। ভাগ্যিস নর্মালে ঢুকেছিল, ডিপ ফ্রিজে ঢুকলে তার মানিককে আজ বোধ হয়। নিশাত আর ভাবতে চাইল না, হু হু করে কেঁদে দিল। নাহন মাকে কাঁদতে দেখে দাঁত বের করে বলল, একটু লুকাচ্ছি। মারোয়ান এগিয়ে এসে বলল, আর লুকোনোর জায়গা পাসনি? নাহন বাবার দিকে যেয়ে বলল, তুমি তো বলছো। মারোয়ান তড়িঘড়ি করে জবাব দিল, এই আমি বলেছি মানে? তোকে আমি লুকোতে বলেছি, ফ্রিজে লুকোতে বলিনি। উল্টাপাল্টা কথা বলে জাস্ট উড়িয়ে ফেলবো। বাবার চোখ রাঙানি দেখে নাহন চুপসে গেল। মায়ের কোলে গুটিয়ে গেল। নিশাত ছেলেকে নিয়ে তৈরি হয়ে টিকা দিতে চলে গেল। মারোয়ানের সঙ্গে কোনো কথা বলল না। মারোয়ান মনে মনে বলল, আর একটুর জন্য কেস খাইয়ে দিচ্ছিল পান্ডাটা। নিশাত টিকা দিয়ে বের হতেই রাস্তার উপরে মারোয়ানকে দাঁড়ানো অবস্থায় দেখলো। এক মনে সিগারেট টানছে, এদিকে ধ্যান নেই, পরনে সে কালো কোটটা। নিশাত মনে মনে বলল, ঠিকানা জেনেছে কিভাবে? আজকে তো বলেও আসেনি। নিশাত এগোবে না ভেবে আবার কি মনে করে যেন এগোলো। কিছু কেনাকাটা করতে হবে, লোকটার সাথে থাকলে সুবিধা হবে। ছেলেকে ধরিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে বাজার করা যাবে। নাহন বাবাকে দেখেই হাত নাড়িয়ে ডাকতে লাগলো। মারোয়ান চাইলো নিশাত ছেলেকে কোল থেকে নামিয়ে দিতেই নাহন দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরলো। সিগারেট মুখে রেখে মারোয়ান ছেলেকে কোলে তুলে নিল। নিশাত এগিয়ে এসে বলল, কিছু কেনাকাটা করতে হবে, ওকে নিয়ে আসুন। মারোয়ান মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে নিশাতের দিকে চেয়ে কেমন করে যেন হাসলো। নিশাত সামনে তাকিয়েছিল বিধায় তেমন খেয়াল করলো না। সামনে এগিয়ে যেতেই ব্যাগে ফোন বাজতে লাগলো। নিশাত ফোন বের করে দেখলো মারোয়ানের নম্বর থেকে কল আসছে। তার ভ্রু কুঁচকে গেল। ঘুরে দেখলো মারোয়ান ছেলেকে নিয়ে দাঁড়িয়ে তার পানে চেয়ে আছে। নিশাত বুঝলো না লোকটা সামনে দাঁড়িয়ে থেকে ফোন দিচ্ছে কেন। সে কাপা হাতে ফোন রিসিভ করতে উপাস থেকে মারোয়ান বলল, তোমরা কোথায়? এবারে টিকা এম স্কুলে দিচ্ছে না? আমি আসছি, চলে যেও না আবার। নিশাত ফোন কানে নিয়ে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটার পানে চাইলো। ওপাশ থেকে মারনের হ্যালো হ্যালো শব্দ কর্ণকুহরে প্রবেশ করছে না তার। মনে হচ্ছে সে টাইম লুপে আটকে গেছে। আশেপাশের কোনো শব্দ শুনতে পাচ্ছে না সে। শুধু পিয়ানোর সুরের মতো একটা শব্দই খালি মস্তিষ্কে পিনের মতো বাজছে। মারনের অজস্র প্রশ্নের বিপরীতে অনেকক্ষণ পর গলা দিয়ে আওয়াজ বেরোলো, আপনি আমার সামনে না? এবার ওপাশ থেকে পিনপত নীরবতা। খানিক পর জবাব এলো, কেন, তোমার সামনে কি আমাকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ওই যে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার আমার দিকে চেয়ে। মারোয়ান ওপাশ থেকে গর্জে উঠে বলল, নিশাত, কি করছো তুমি? ওটা আমি নই, ছেলেকে ওর কাছ থেকে নাও। ওটা একটা ভ্রম। নিশাত কেমন যন্ত্রের মতো বলল, ভ্রম? কোথায় আছো দ্রুত বলো। SM স্কুলের পেছনের রাস্তার শপিং মলের সামনে। নিশাত এগিয়ে আসতে নিলে একটা গাড়ি সাই করে এসে লোকটার সামনে দাঁড়ালো। মারোয়ানীয় ভ্রমটা নিশাতের দিকে ঘাড়ঘাত করে যে পেছন থেকে প্রাণপণে ধেয়ে আসা মারোয়ানের দিকে বিদঘুটে নজরে চাইল। মুখ থেকে কুর্ধোয়া ছড়িয়ে দিয়ে নাহন সমেত গাড়িতে উঠে বসলো। নিশাত অনেকটাই কাছে চলে এসেছে। গাড়ি দরজা আটকাতে আটকাতে লোকটা বিদ্রুপাত্মক ভঙ্গিতে রুড়ো হেসে ফেসফেসে গলায় বলল, গুড বাই মিস্টার অ্যান্ড মিসেস সাইফার। ধন্যবাদ ফৌজিয়া নিশাত সাইফারের জীবন কাঠি আমার হাতে তুলে দেওয়ার জন্য। আলবিদা গুলে গুলে অ্যারিভেদাচি। চোখের পলকে গাড়িটি উধাও হয়ে গেল। নিশাত অন্ধকার শূন্য দৃষ্টিতে ধুলো উড়ানোর গাড়িটি চলে যাওয়া দেখলো। রাস্তায় নির্জীবের মতো বসে আছে নিশাত। নিজের বুকের ধনকে চোখের সামনে দিয়ে নিয়ে যেতে দেখলো কোনো মাই ঠিক থাকতে পারে না। মারণ গাড়ির পিছনে অনেকটা দৌড়ে ধরতে পারেনি, অনেকটুকুই সামনে চলে এসেছে। চেহারায় ক্লান্তি, বিধ্বস্ততার ছাপ, ক্ষোভের চিহ্ন স্পষ্ট। চোখ লাল হয়ে উঠেছে তার। নিশাতের দিকে এগিয়ে গেল। বসা থেকে উঠাতে চাইলে নিশাতকে বিন্দুমাত্র নড়াতে পারল না, যেন একটা পাথর। আরেকবার ধরতে গেলে নিশাত ছিটকে তার হাত সরিয়ে দিয়ে কেঁদে উঠে বলল, আমার নাওহান রে, আমার আব্বা জাদু মানিক। আশেপাশে অনেকে জড়ো হয়ে গেছে। ভিড়ের মধ্যে একজন নারী এগিয়ে এসে বললেন,
নিশাতের এদিকে একদমই খেয়াল নেই, সে নিজের মতো কাঁদতে ব্যস্ত। চোখের পানিতে নিকাবের বেশিরভাগ অংশ ভিজে উঠেছে। মারওয়ান একবার চারপাশ পরখ করে নিশাতকে বলল, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না, এতে পরে তুমি এতগুলো পুরুষের সামনে পর্দা খেলাপ করেছো দেখে কষ্ট পাবে। নিশাতের খেয়াল হলো সে বাহিরে বসে চেঁচামেচি করছে, তার দিকে অসংখ্য মানুষ চোখ বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে। চারপাশে একবার দেখে হনহন করে একা একাই বাসায় চলে এলো। একটু পর মারওয়ান ঘরে পৌঁছলে নিশাতের ভিন্ন একটা রূপ দেখলো। বোরকাটা শরীরে এখনো জড়ানো, নিকাব খুলে ফেলেছে, খপ্পা খুলে যাওয়ার উপক্রম, ঘরে সবকিছু তছনছ করে ফেলেছে সে। রণমূর্তি ধারণ করেছে নিশাত। মারওয়ান এগিয়ে এসে ধরতে চাইলে নিশাত সামনে ছুরি ধরে বলল, এক পাও এগোবেন না মিস্টার আজারাক সাইফার। এই পরিচয়ের জন্য আজকে আমার সন্তান, আমার কোল ছাড়া। এই পরিচয়ের জন্য নিজের ক্যারিয়ারের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এই পরিচয়ের কারণে বন্ধুত্ব ভেঙে গিয়েছে। এই পরিচয়ের জন্য পুরো গ্রামের সামনে আপনার পরিবারকে অপমানিত হতে হয়েছে। এই পরিচয়ের জন্য আমার জীবনে এখন পর্যন্ত সুখের কোনো চিহ্ন আপনি রচনা করতে পারেননি। এই পরিচয়ের জন্য বিপদ আমাদের পিছু ছাড়ে না। আপনার এই পরিচয়টা অভিশপ্ত। যেদিন এই পরিচয় ছেড়ে সত্যিকারের মারওয়ান আজাদ হয়ে আমার সামনে ধরা দিতে পারবেন, সেদিনই আমাকে ডাকবেন, নতুবা আমি আপনার সংসার একটা সেকেন্ডের জন্য আর করছি না। লোকে আমাকে স্বার্থপর, অধৈর্যশীল নারী বললে তাতেই সই। কারো কথায় এখন আমার কিচ্ছু যায় আসে না। এতদিন আপনার সব কিছু মুখ বুজে সহ্য করে এখানে পড়ে থেকেছি শুধুমাত্র আমার নাওহানের জন্য। সেই নাওহানকেই যখন আপনার এই সো কল্ড কাজের জন্য হারিয়ে ফেললাম, তখন আপনাকে প্রশ্রয় দেয়া মোটেও সমীচীন হবে না। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে না দেওয়া অবধি আমি নিঃস্বাদ একটা দানা পানিও মুখে তুলব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিশাত ফোঁসফোঁস করতে লাগলো। এ যেন এক সন্তান হারা মায়ের রণচণ্ডী রূপ। মারওয়ান এই প্রথম নিশাতকে এতটা রাখতে দেখলো। সন্তান হারালে প্রত্যেক মাই বোধে এমন বেদনা মিশ্রিত ক্রোধে উন্মত্ত হয়ে যায়। মারওয়ান হালকা গলায় বলল, দোষটা কিন্তু তোমার। নাহওয়ান তোমার থেকে হারিয়েছে, এখন আমাকে দোষারোপ করছো কেন? মারওয়ানের এমন নির্লিপ্ত উত্তর শুনে নিশাত সীমাহীন দহনে ফেটে পড়ল। এগিয়ে এসে মারওয়ানের শার্টের কলার চেপে ধরে চিল্লিয়ে বলল, আমার দোষ? আমার এত বড় জঘন্য মিথ্যা অপবাদ দিতে আপনার মুখে আটকালো না? আমি সেদিন আপনাকে কফি শপের কথা জানাইনি, বলিনি আপনাকে আমি দেখেছি? সেদিন আপনি কেন স্বীকার করলেন ওটা আপনি? বলুন কেন? আপনার সেই মিথ্যার কারণে আজকের এই দিনটা দেখতে হচ্ছে। আপনার ভ্রম আসলো কই থেকে? আপনি না গোয়েন্দা? আপনার তো হিন্টস দিলেই বুঝে যাওয়ার কথা। ইহাব ভাই সেদিন অতীত বলার সময় কিছু ভিডিও ক্লিপের কথা বলেছিল, যেটা এডিটেড ছিল না। তাহলে নিশ্চয় বুঝে যাওয়া উচিত ছিল আপনাকে ফাঁসাতে কেউ ওনাকে ব্যবহার করেছে। সেই কেউ একজনকে কেন খোঁজার চেষ্টা করেননি? আমি একজন সাধারণ মানুষ হয়ে যেখানে পানির মতো সবকিছু বুঝে যাচ্ছে, আপনি একজন গোয়েন্দা আইনের লোক হয়েও কেন বোঝেন না? মারওয়ান শার্টের কলার থেকে নিশাতের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলল, বুঝেছি কি বুঝিনি সেটা তোমার কাছ থেকে জানতে হবে না। আমি কারো কথায় চলি না, যেটা আমার কাছে সঠিক লাগে ঠিক সেটাই করি। আমি আমার মস্তিষ্কের অনুসারী, আমার নিয়ন্ত্রক শুধুমাত্র আমার মস্তিষ্ক। মারওয়ানের চোখ টকটকে লাল হয়ে আছে। যতই উপরে উপরে শক্ত দেখার সন্তান হারানো এক পিতার অন্তর্দহন কেউ বোঝে না। পুরুষ মানুষ বুকের মাঝে অজস্র কষ্ট দাফন করেও ঠিক নির্লিপ্ত থাকতে পারে। নারীরা যেমন সব উগলিয়ে দেয়, পুরুষরা চাইলেও তা পারে না। সেজন্য নারীদের তুলনায় পুরুষরা বাঁচে কম, তাদের গড়ায়ও নারীদের তুলনায় অনেক কম। নিশাত মারওয়ানের এমন জবাব শুনে তার ছিল হেসে বলল, নিজের ভুল তবুও স্বীকার করবেন না। মস্তিষ্কের অনুসারী বলে নিজেকে বড় করতে চাইছেন। সব হারিয়েও আপনার দাম্ভিকতায় চুল পরিমাণ ভাটা পড়েনি। ইহাব ভাই ঠিকই বলেন, আপনি একটা পাষাণ। মন বলতে কিচ্ছু আল্লাহ আপনাকে দেননি। আল্লাহ আপনাকে পাথর বানাতে চেয়ে মানুষ বানিয়ে ফেলেছেন। একটা পাথর মানব আপনি। এখন তো মনে হচ্ছে আপনার বন্ধুই সঠিক। এমন ঘাটঠারা লোককে বোঝানোর সাধ্য কোনো মহাপুরুষেরও বোধহয় হয়নি। সন্তান হারিয়েও যে পিতার দম্ভ চূর্ণ হয় না, নিজের কাজকেই সঠিক মনে হয়, সেই মানুষের কাছে আর কিচ্ছু আশা করা বোকামি। নিশাত রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে জায়নামাজ বিছিয়ে রবের নিকট তার অভিযোগগুলো ব্যক্ত করার প্রয়াসে লেগে পড়ল। কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজিয়ে ফেল। ঘরের কোথাও তার সন্তানের সারা শব্দ না পেয়ে সন্তান হারা এক মায়ের আর্তনাদ আবারও ঘর থেকে ভেসে এলো। মারওয়ান শব্দহীন তা চুপচাপ শুনে গেল।
নাহন চেয়ারে বসে আছে, মনের আনন্দে গোলুমোলু পা দুটো নাড়িয়ে যাচ্ছে। আজকে বাবার সাথে গাড়িতে চড়ে মন বেশ ফুরফুরে তার। এই প্রথম এমন বড় চলন্ত গাড়িতে উঠেছে সে। সারা পথ মুখ দিয়ে বুম বুম করে শব্দ করে এসেছে। বাবা তাকে বেশ কয়েকবার ধমকে উঠলেও সে থামেনি। একটু দূরেই মারওয়ান বসা, পাশে অনেক লোক, চেহারা ভয়ঙ্কর এদের। নাহনের ভয় লাগছিল, কিন্তু বাবার সাথে থাকায় ভয় একদম চলে গেছে। একা একা বসে থাকতে বিরক্ত হচ্ছিল দেখে ছোট্ট শরীরটা নিয়ে বহু কষ্টে চেয়ার থেকে নামতে গিয়ে মুখ থুবড়ে পড়ল। হাঁটুর অন্ধিসন্ধি ও চোয়ালে বেশ ব্যথা পেয়ে চিৎকার করে কান্না জুড়ে দিয়ে বাবা বাবা করে ডাকতে লাগলো। নিজের আলোচনায় ব্যাঘাত ঘটায় লোকটা তীব্র বিরক্ত হলো। ইতিমধ্যে সেখানে উপস্থিত প্রত্যেকেই কান্নার আওয়াজে কপাল কুঁচকে বিরক্তি জানান দিয়ে ফেলেছে। একজন এগিয়ে এসে বলল, একে কি করবেন? সেখানে বসা একজন মারোয়ানীয় ভ্রমের দিকে ইশারা করে বলল, সেটা অন্যজনকে জিজ্ঞেস করেন। পিতা দায়িত্ব পালন করেন মিস্টার। লোকটা সামনে বসা সকলের উপহাসে সীমাহীন রাগে থরথর করে কাঁপতে লাগলো। চেয়ার ছেড়ে উঠে এসে নাহনের সামনে দাঁড়াতেই বাচ্চাটা জল ভরা নেত্রে হাঁটু ও জল দেখিয়ে ফোপাতে ফোপাতে বলল, বাবা বাবা বেচা পাইছি ইন্দি বিতা। সামনে দাঁড়ানো লোকটির কোনো ভাবান্তর দেখা গেল না। সে বাচ্চাটার কথা গ্রাহ্যই করল না। নিষ্ঠুরের মতো নাহনকে উঠিয়ে কয়েকটা চড় লাগালো। বাবার হাতেই প্রথম মার খেয়ে বাচ্চাটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এতই অবাক হয়েছে যে গালে মারের দাগ বসে যাওয়ার পরেও এক বিন্দু কেঁদে উঠল না সে। বাচ্চার কান্না বন্ধ হয় লোকটা চলে যেতে নিলে নাহন দৌড়ে এসে পাজরি ধরে কেঁদে উঠে মুখ ফুলিয়ে বলল, বাবা মারছে বাবা মারছে। লোকটা এবারও নিষ্ঠুরের মতো নাহনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বাচ্চাটা আবারও ফুপিয়ে কাঁদতে শুরু করে এবার মা করতে লাগলো। লোকটা কাকে যেন ইশারা করতে একজন দড়ি আর টেপ দিয়ে এসে তার হাতে দিল। মুহূর্তের মাঝে নাহনের হাত পা বেঁধে মুখ টেপ আটকে দিতেই সম্পূর্ণ পরিবেশ শান্ত হয়ে গেল। নাহন এক কোণায় বাঁধা অবস্থায় চোখে মুখে চরম আতঙ্ক নিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলো। আজকের পর বাচ্চাটার জন্মদাতার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, প্রবল ভয় ও আতঙ্ক রূপ নেবে। কোনোদিন পিতাকে নিজের নির্ভরযোগ্য ভরসার স্থানে পূর্বে ন্যায় বসাতে পারবে না। জন্মদাতার উপস্থিতি ছোট বোনে তীব্র ভীতি জাগাবে, ভয়ে মুষড়ে পড়বে, নিজেকে গুটিয়ে নেবে। অতিশয় পিতৃভক্ত এতটুকু শিশুর মনে বাবাকে নিয়ে যে বৈরী মনোভাব তৈরি হলো, তার মাসুল মারওয়ান আজাদ আদতেই কোনোদিন গুনতে পারবে? কি দিয়ে মুছবে ছেলের চোখের এই তীব্র ভয় ও বিতৃষ্ণতাকে? দুঃস্বপ্ন দেখে আচমকা চোখ মেলে আশেপাশে চাইল মারওয়ান। গলা শুকিয়ে বুকটা পিপাসর্ত হয়ে উঠেছে। কিসে যেন চিৎকার শুনেছে সে। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। কয়টা বাজে তার হিসেব মারওয়ানের কাছে নেই। চারিপাশ গাঢ় আধারে নিমজ্জিত। সময়টা যে গভীর রাত তা বুঝতে বেগ পেতে হয়নি তার। পাশ হাতড়ে ছেলেকে খুঁজতে লাগলো। নাহন জন্মের পর থেকে কোনোদিন পাশ হাতড়ে ছেলের উপস্থিতি পায়নি এমন হয়নি। আজকে না পেয়ে কোথায় যেন তীব্র ব্যথা অনুভূত হলো। নিষেধেরও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সে কেমন ফেস ফেস গলায় ডাকলো, ফায়াজ। কোনো ফিরতি প্রত্যুত্তর এলো না। বাবা ডাকে এক প্রকার উপেক্ষা করেই সন্তানের কোনো সারা শব্দ পাওয়া গেল না। আবারও ডাকতে নিলে সকালে দুঃসহ স্মৃতি স্মরণ হতেই মারওয়ানের বুকটা সন্তান বিরহে কাতর হয়ে উঠল। অজস্র রক্তক্ষরণে বুকের পেশি সক্রিয় হয়ে উঠতে লাগলো। হাত পায়ের শক্তি কেমন ফিকে হয়ে এসেছে। মনে হচ্ছে একটা ব্যাগ হলে আটকে পড়েছে সে। বহু কষ্টে উঠে বসে নাহনের সকালে পরিধানকৃত স্যান্ডো গেঞ্জি নজরে এলো, যেটা খাটের মাথায় নিষাদ মেলে রেখে গিয়েছিল। বাসায় এলে আবার পড়বে ভেবে মারওয়ান সেটা নিয়ে এসে বুকে জড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। এই তো তার পান্ডা পটলের বাচ্চা, কবুতরের ছাউয়ের ঘ্রাণ। বাবা মাকে ছাড়া কেমন আছে তার শিশুটা? বাবাকে কি মনে পড়ছে তার? চোখ বুজে নানা চিন্তায় ডুবে গেল সে। নিষাদ নাহন বলে চিৎকার দিয়ে একেবারে শান্ত হয়ে গেছে। এত জোরে চিৎকারেও কেউ এলো না। মারওয়ান কি বাসায় নেই, নাকি শুনেও তার চিৎকারে উপেক্ষা করছে? সারাদিন সে জায়নামাজে পড়েছিল, কারো পেটে আজ দানা পানি কিছু পড়েনি। সন্তান বিরোহী পিতামাতা উভয়ই ভেঙে পড়েছে। মারওয়ান উপরে উপরে যথেষ্ট স্ট্রং থাকলেও তার মানসিক অবস্থা প্রচুর ভঙ্গুর। নিষাদ শারীরিক মানসিক উভয় দিকেই ক্লান্ত নিঃস্ব। কোনো মতে জায়নামাজ থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করে খেয়াল করলো সারাদিন পেটে দানা পানি না পড়ায় শরীরে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। তাছাড়া খুবই খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। ওটার প্রভাবও পড়েছে মস্তিষ্ক ও শরীরে। অন্ধকার হাতে কোথায় যাচ্ছে, কি করছে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। শুধু প্রলাপের মতো মুখ আউড়ে যাচ্ছে। আমার বুকের মানিক সাত রাজার ধন কই রে? আমার নাওহান শোনা কই? আমার কথা বলা তোতা পাখিটা কই? আজ একবারও মা বলে ডাকিস নিজে। কোথায় আমার ছোট্ট পাখিটা?
আপাত দৃষ্টিতে মনে হবে একজন মা তার সন্তানকে বড্ড আদর করে ডেকে চলেছে, কিন্তু আদতে তা নয়। সন্তানকে না পেয়ে মায়ের মস্তিষ্ক এখন শুধুই সন্তানের স্মৃতি আঁকড়ে ধরতে চাইছে। অন্ধকারে নিশাত কয়েকবার আসবাবপত্রের সঙ্গে হোঁচট খেলো। সারাদিনও যে দরজা খোলা হয়নি সে দরজা বহু কষ্টে খুলে চারপাশ হাতড়াতে হাতড়াতে পাশের রুমে এলো। মুখে রয়েছে সেই প্রলাপ। বিছানার দিকে এগোতে গেলে পায়ের কাছে শক্ত কিছু ঠেকলো। অবচেতনে নিশাত আবার এগোতে নিলে বাধা পেয়ে উল্টেপাল্টে বস্তুটার উপর পড়ল। মারণ আচমকা শরীরের উপর কিছু পড়াই ব্যথাসূচক শব্দ করলো। এমনিতেই ফ্লোরে শোয়ার কারণে পিঠ ঠান্ডা হয়ে আছে, ভারী কিছু পড়াই শক্ত ফ্লোরে বেশ ভালো রকমের আঘাত পেল। নিশাত মারণের বুকের উপর শুয়ে আগের প্রলাপ পাওয়ারে যাচ্ছে এক মনে। মারণের বুকের উপরে ছেলের সেন্ডু গেঞ্জি পেয়ে আঁকড়ে ধরে ঘ্রাণ নিয়ে ডাকলো, এই তো আমার আব্বা। মা, এখন তোমার ঘ্রাণ পাচ্ছি। কতক্ষণ পরে তোমাকে পেলাম। তোমার বাবা তোমাকে নিয়ে রেখেছে, দেখেছো কেমন খারাপ। মারণ বুঝলো নিশাতের মস্তিষ্কে সন্তান হারানো বেশ ভালো রকমই প্রভাবিত করেছে। কি বলেছে কি করছে কিছু সে সজ্ঞান করছে না। অবচেতনে একাগ্রচিত্রে একই কথা বারবার পুনরাবৃত্তি করছে। চোখের সামনে দিয়ে সন্তানকে নিয়ে যেতে দেখলে কোনো জন্মদাত্রী মা ঠিক থাকে? মারণ নিশাতকে ঝাঁকিয়ে বলল, নিশাত, নিশাত। নিশাত কথা থামিয়ে বাস্তবে এলো, যেন আশেপাশে কোথাও নাহওয়ানকে না দেখে হু হু করে কেঁদে উঠল। ছেলের গেঞ্জি নাকের কাছে ধরে বুকের মধ্যে নিয়ে মারণের বুকে অজস্র কিল ঘুষি মারতে লাগলো। মারণ থামলো না। এক সন্তানহারা মায়ের পাগলামিকে সায় দিয়ে গেল। বেশ খানিক পর নিশাত আপনা আপনি শান্ত হয়ে ফোপাতে ফোপাতে নিষ্প্রব গলায় বলল, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। কথা দিচ্ছি আপনার থেকে আমরা বহু দূরে চলে যাব। মারণ জবাব দিল না। নিশাত মারণের বুকে মাথা রেখে একই কথা বারবার বলে তন্দ্রে আচ্ছন্ন হয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে মস্তিষ্ক এখন বিভ্রান্ত ও দুর্বল হয়ে পড়েছে তার। নিশাত ঘুমিয়ে পড়তেই মারণ নিশাতের মাথায় হাত বুলিয়ে বলল, ওয়াদা করলাম আমাদের সন্তানকে তোমার কাছে সহি সালামতে ফিরিয়ে দিয়ে যাব। মানহার প্রচন্ড অস্থির লাগছে, কেমন যেন করছে মনটা। আগে কখনো এমন হয়নি, তবে কাল রাত থেকে মনটা কেমন যেন অস্থির অস্থির হয়ে আছে। কিছুই ভালো লাগছে না। কারো বিপদ হয়নি তো আবার? মানহাকে নিয়ে আজকে হাসপাতালে যাবে, সেটার বন্দোবস্ত করছে ইহাব। কয়েকদিনের অসুস্থতায় শরীর একদমই ভেঙে পড়েছে মানহার। ইহাব আগে মেডিকেল রিপোর্টগুলো গুছিয়ে নিল। মানহা এগিয়ে এসে বলল, শুনুন। ইহাব হাসপাতালের ফাইলে কাগজপত্র ভরতে ভরতে জবাব দিল। শুনছে। মানহা অস্থির হয়ে পায়চারি করতে করতে বলল, আমার না কেমন অস্থির লাগছে আজকে। মনে হচ্ছে কারো কোনো বিপদ হয়েছে বা হবে। একটু বাবাকে ফোন করবেন? তুমি তো করতে পারো। আমার কেমন ভয় করছে, আপনি করে দেখুন একটু। ইহাব বউয়ের টেনশন দেখে অগত্যা শ্বশুরকে কল লাগালো। কয়েকবার রিং বেজে ওপাশ থেকে ধরলো। ইহাব সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলো। কথায় যে কথায় জানতে পারলো মারওয়ান নিশা দুজনেরই ফোন বন্ধ গতকাল থেকে। ইহাব শুধু হুহা শুনে গেল। মানহাও কিছুক্ষণ কথা বলল। বাবা মায়ের সঙ্গে কথা বলেও মনে শান্তি পাচ্ছে না। খুব সাহস করে ইহাবকে উদ্দেশ্য করে বলল, একবার ভাইয়াকে ফোন করে দেখবো। ইহাব আলমারির ড্রয়ার খুলে ফাইল রাখতে রাখতে মানহার দিকে শীতল নজরে চাইলো। বলল, তোমার ইচ্ছে। মানহা বেশ কয়েকবার ফোনে ট্রাই করলো, তবে ওপাশ থেকে বন্ধ পেল। এবার মানহা বেশ চিন্তিত হয়ে ইহাবকে বলল, একটু দেখুন না প্লিজ। ভাইয়া ভাবি কেউ ফোন ধরছে না, দুজনের ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার মনটা কেমন যেন করছে, মনে হচ্ছে কোনো কিছু ঘটেছে। ইহাব কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ সেখান থেকে চলে গেল। মানহা আশাহত হয়ে আবারও ফোনে ট্রাই করতে লাগলো, তবে এবারও ফলাফল শূন্য। নাহন খিদেই কান্নাকাটি শুরু করেছে। এতটুকু বাচ্চার পেটে গতকাল থেকে এক গ্লাস পানি আর একটা ডিম ছাড়া আর কিছুই পড়েনি। একজন লোক গত রাতে এসে তাকে শক্ত রুটি খাওয়াতে চাইলে বাচ্চাটা সব মুখ থেকে ফেলে দিয়েছে। তারপর লোকটা ধমক দিয়ে না খাইয়ে চলে গেছে। অপরিচিত কারো হাতেই কোনো খাবার মুখে তুলছে না বাচ্চাটা। নাহনের হাত পা খুলে দেওয়া হয়েছে, ফ্লোরে প্রাণহীনের মতো পড়ে আছে সে। কয়েকজন লোক বাচ্চাটার এই দশা দেখে নকল মারণের কাছে এসে বলল, আজারাক সাইফার যদি জানতে পারে আপনি তার সন্তানকে এমন নিকৃষ্টভাবে ট্রিট করছেন, আদৌ বাঁচতে পারবেন? লোকটা শক্ত চোখে চেয়ে বলল, ওকে বাঁচিয়ে রাখবো না, আর ওর সন্তান তো মামুলি বিষয়। একজন বললেন, এত বড় বড় কথা পিছনেই বলতে পারেন, তার সামনে দেখব ইস্যু করে দিয়েছেন। আর কেউ না জানুক, তার ভয়ঙ্কর রূপের সাথে আমাদের সবারই ভালো জানাশোনা আছে। লোকটা বিশ্রী হেসে বলল, এজন্যই তো বস তার প্রাণ ভোমরাকে তুলে আনতে বলেছেন। এখন তেজ দেখাবার আগে কয়েকবার ভাববে বেশি
তেড়িবেড়ি করলেই ওর বাচ্চা শেষ। এতদিন বহুত চেষ্টা করেছি স্ত্রী সন্তান পরিবারকে রক্ষা করতে, পেরেছে কি? আমার হাতের নাগাল থেকে বাঁচা কিছুতেই সম্ভব নয়। তার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। একজন ফট করে বলে বসলো, সম্ভব হবেই বা কী করে? প্রত্যেকবার ছলনার আশ্রয় নিয়ে তাকে কাবু করেছেন। সামনাসামনি বস কিংবা আপনার কারোরই ক্ষমতা নেই তাকে টেক্কা দেওয়ার। এটা অস্বীকার করতে পারবেন? লোকটা এই কথা শুনে প্রচণ্ড রাগান্বিত হলো। উত্তেজিত হয়ে উঠে বসে ওই ব্যক্তির মুখে ঘুষি বসিয়ে দিল। সবাই এগিয়ে এসে থামলো। নিজের লোকটার সাথে মারামারি করে রক্তারক্তি ঘটালে শত্রুকে দমন করা যাবে না। সবাই বুঝিয়ে নকল মারণকে শান্ত করলো। দৌড়ে দাঁড়ানো একজন এগিয়ে এসে বলল, কাল থেকে বাচ্চাটিকে কিছুই খাওয়াতে পারছি না। বহু কষ্টে একটু পানি ও ডিম খাইয়েছি, কারো হাতেই কিছু খাচ্ছে না স্যার। এভাবে থাকলে বাচ্চাটা মারা যাবে। লোকটা রকিং চেয়ারে দোল খেতে খেতে বলল। যাক, সেটাই তো চাই। সেই মুহূর্তে বসের ফোন কল এলো। লোকটার দিকে ফোন কল এগিয়ে দিতে ওপাশ থেকে নির্দেশ দেওয়া হলো, বাচ্চাটাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। আজ আর এক সাইফারকে এখানে আনার একমাত্র হাতিয়ার ওই শিশুটি। বহু বছর ধরে পাতানো ফাঁদ এক নিমিষে ভেস্তে দেওয়া যাবে না। বাচ্চাটাকে খাইয়ে পরিয়ে সুস্থ করে সাইফারকে ডাকতে হবে। ছেলে ডাকে এমনিতেই রাজি হাজির হয়ে যাবে, তখনই আসল খেলা জমবে। ওপাশ থেকে কল কেটে যায় মারোয়ান। সেজে থাকা লোকটা বসের নির্দেশ মতো নাহওয়ানের দিকে এগিয়ে আসতেই বাচ্চাটা ভয়ে কুঁকড়ে গেল। বাচ্চাটাকে ভয় পেতে দেখে জিদে বলল, এইটা এমন করছে কেন? আবারও মাইরে ঘোড়াই রে। তার বডিগার্ড এগিয়ে এসে বলল, স্যার আপনি এখন আসল চেহারায় আসছেন। ও শিট! বলে ভিতরে চলে গেল। সিলিকন ফেসিয়াল মাস্ক লাগিয়ে পুরোপুরি মারোয়ানের রূপ ধারণ করে নাহওয়ানের সামনে দাঁড়াতেই বাচ্চাটা নির্জীব গলায় বলল, পাপা পুচা মারছে, বিতা বিতা। নকল মারণ ফোঁস করে উঠে কিছু বলতে চাইলে বডিগার্ড তাকে বসের কথা স্মরণ করিয়ে দিল। লোকটা থেমে গিয়ে খাবারের প্লেট হাতে মারওয়ানের সামনে বসতে বাচ্চাটা পিছিয়ে গেল। লোকটা বিশেষ পাত্তা দিল না। মারওয়ানের কণ্ঠ অনুসরণ করে কর্কশ গলায় ডাকলো, এই খেতে আয়। নাহওয়ান এলো না। বাবাকে ভীষণ ভয় পাচ্ছে সে। বডিগার্ড আবারও এগিয়ে এসে বলল, স্যার বাচ্চাদের এভাবে ডাকলে তারা ভয় পায়, আদরে গলায় ডাকুন। নকল মারওয়ান এবার ধমক দিয়ে বলে উঠল, এসব ন্যাকাবি আমার মুখে আসে না। এত আদর করতে চাইলে তুমি এই মাস্ক পরে খাওয়াও। আলগা আদর কথা কোনোটাই মুখ দিয়ে বেরোয় না আমার। বডিগার্ড লোকটি ভীত না হয়ে বলল, এতে আপনারই ক্ষতি স্যার। মনে রাখবেন আজরাফ সাফায়ারের জিয়ানকারী কিন্তু এই বাচ্চাটা। এবারে লোকটা শান্ত হলো। খুবই মোলায়েম কণ্ঠে ডাকলো, এদিকে এসো। পিছন থেকে বডিগার্ড আবারও বলল, স্যার আপনার কণ্ঠে এখনো কর্কশ শোনাচ্ছে। আরে এর থেকে মিষ্টি সুরে কেমনে ডাকবো? ছাগলের মতো বারবার স্যার স্যার করবে না। বডিগার্ড কথায় দাড়ি টানলো। নকল মারণ অনেক মোলায়েম গলায় ডেকে কালকে থাপ্পড় মারার স্থানে অর্থাৎ গালে আদর করে বলল, এই যে বাবু, বাবা তোমার জন্য খাবার এনেছি, আসো খাইয়ে দেই। নাহন গাল ফুলিয়ে ছলছল চোখে চেয়ে আছে তার দিকে। এই ডাকে মোটেও ভালোবাসা খুঁজে পাচ্ছে না বাচ্চাটা। বাবা তো কখনো তাকে এভাবে ডাকেনি। শিশুরা নাকি ভালোবাসা, আদর, রাগ সব বোঝে। কে তাকে আসলেই ভালোবাসছে অথবা মেয়েকে ভালোবাসছে সবই তারা বুঝতে পারে। নাহনকে মনে হচ্ছে বাবা নামক লোকটা তাকে মোটেও আদুরে গলায় ডাকছে না, কেমন যেন খাপছাড়া গলায় ডাকছে। নাহন এতে সাড়া দিল না। নকল মারণ এবার ত্যক্ত বিরক্ত হয়ে বলল, এমন পান্ডার মতো চেয়ে আছিস কেন? ডাকছিস, কথা কানে যায় না? গোলা আলু কোথাকার। নাহন এবার বাবা বাবা করে ডেকে উঠে দুর্বল শরীরটা টেনে বহু কষ্টে দৌড়ে এসে নকল মারণের গলা জড়িয়ে ধরল। এতে লোকটা যান পরনাই অবাক হলো। এতক্ষণ এত মিষ্টি সুরে ডেকেও লাভ হলো না। যেই খ্যাটখ্যাট করে কথা বলল অমনি সাড়া দিল। সাইফারের পুত্র আরেক সাইফার ভালোবাসার মিষ্টি ভাষা বোঝে না, বোঝে শুধু রাগের ভাষা। যাক, ভালোই হয়েছে, বাচ্চাটাকে তো বশ করা গেল। খাবার মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। নাহন না করলো না, চুপচাপ ভদ্র বাচ্চার মতো লোকটার শরীরে লেপটে খেতে লাগলো। খাওয়া শেষ করে পানি খাইয়ে মুখ মুছিয়ে দিয়ে লোকটা শান্ত গলায় জিজ্ঞেস করলো, এই তোর নাম কি? নাহন গোল গোল আখিতে চেয়ে আছে। নকল মারণ যদিও নামটা জানে তবুও বাচ্চাটাকে রিল্যাক্স করতে জিজ্ঞেস করলো। নাহনকে হা করে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে চেয়ে আছিস কেন? তোর নাম কি? তোর বাপের নাম কি? নাহন নিজের নাম মোটামুটি বলতে পারলেও বাবার নাম বলতে পারে না। ভাঙা ভাঙা গলায় বলল, আমার নাম নোয়ান।
তোর নাম নাওয়ান, সেটা আমি জানি। পুরো নাম কি, সম্পূর্ণটা বল। ভাইরাস নোয়ান। ফায়েজ নাওয়ান। বাহ, বেশ ভালো নাম। নাহন লোকটার সাথে লিফটে থেকে বলল, মা কোথায়? মাল কাটতে যাব। কি জ্বালা, তোর মাকে আনবো কই থেকে আবার? বডিগার্ড এবার এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার আপনি বললে আপনার বউ সাজতে আমি রাজি। নকল মারণ ধমকে উঠে বলল, পাছায় লাথি মারতে মারতে তোমার চামড়া তুলে ফেলবো বেয়াদব। তোমার বউ সাজতে রাজি মানে? বডিগার্ড জিহবায় কামড় দিয়ে আস্তে করে বলল, স্যার আপনার বউ বলতে বাচ্চাটার মা হতে রাজি বুঝিয়েছি। যেহেতু আপনি বাবার ক্যারেক্টারে আছেন, আমিও আপনার সহযোগী হিসেবে মায়ের ক্যারেক্টার প্লে করতে রাজি, সেটাই বোঝালাম। নকল মারণ এবার শান্ত গলায় বলল, বাচ্চারা কি এই বোকা যে বেটা বেটি চিনতে পারবে না? মায়ের সাথে থাকা পুরুষকে চিনতে 2 মিনিটও লাগবে না তাদের। স্যার এখন মেয়ে পাবো কই তাহলে? আপনাকে যেহেতু চিনেনি, আমাকেও চিনবে না। এমন মেকআপ করবো একেবারে আসল মাকেও ছাড়িয়ে যাবে, দেখবেন। ব্যাককলের মতো কথাবার্তা। তুমি ওর মাকে কোনোদিনই দেখেছো? এ পর্যায়ে বডিগার্ড লোকটার কথায় ভাটা পড়ল। আসলেই তো দেখেনি, তাহলে কিভাবে কি হবে? গলা খাকারি দিয়ে বলল, স্যার কোনো ব্যাপার না, ওর মা তো বেশিরভাগ সময় বোরকা পরে, আমিও সেভাবে উপস্থিত হব। এখন তোমার যা ইচ্ছে তাই করো। বডিগার্ড খুশি হয়ে বোরকা পরে রেডি হয়ে এলো। সেখানে উপস্থিত সবাই তার এই সাজে মারাত্মক হাসি পেল। কয়েকজন হেসেও ফেল। তবে নকল মারণের গরুগম্ভীর চাহনিতে সেই হাসি স্থায়ী হলো না। তার কোলে থাকা নাহন চোখ ডিমের আকৃতি করে বোরকা পরা পুরুষটির দিকে চেয়ে আছে। আসলে বোঝার চেষ্টা করছে এটাকে। লোকটা ওর চাহনি অনুসরণ করে বলল, এই যে তোমার মা। নাহন তার গলা আরো শক্ত করে ধরে বলল, না, এটা মা না। বডিগার্ড এগিয়ে এসে নাহনকে নিতে চাইলে বাচ্চাটা গেল না। নকল মারণকে চেপে ধরে থাকলো। কয়েকজন ইতিমধ্যে ফিক করে হেসে ফেলেছে। বোরকা পরা বডিগার্ড নকল মারণের কানে কানে ফিস ফিস করে বলল, স্যার চলেন রোমান্টিক মুডে কথা বলি, তাহলে বুঝবে আমি ওর মা। লোকটা বেশ বিরক্ত গলায় বলল, আর কিছু? অনেস্টলি বলেই, তোমাকে দেখে কিছুতেই মেয়ে মনে হচ্ছে না। ওর মা হওয়ার তো দূরের বিষয়। আরে স্যার এত কষ্ট করে এত দূর এসেছি, শেষ চেষ্টা তো করতে দিন। কারো তোমার আখের চেষ্টা। বডিগার্ড এবার রোমান্টিক মুডে লোকটাকে জড়িয়ে ধরে বলল, আমার বাচ্চাটাকে নিয়ে আপনি কোথায় চলে গিয়েছিলেন প্রিয়তমা? নকল মারণ দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, ওভার অ্যাক্টিং কম করো। বডিগার্ডও ফিস ফিস গলায় বলল, স্যার কথা না বলে কোঅপারেট করেন। লোকটা গলা খাকারি দিয়ে বলল, এই তো প্রিয়তমা, এখানেই ছিলাম। নাহন অপরিচিত একজন নারীকে বাবাকে জড়িয়ে ধরতে দেখে রাগান্বিত হয়ে হাত দিয়ে সরিয়ে দিতে দিতে কিল বসিয়ে বলল, চলো বাবাকে। পুচা কোথাকার চুর। মাকে কিন্তু সব বলে দিব। লোকটা এবার বডিগার্ডকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে নাহনকে ধরে বলল, রিল্যাক্স, এটা কোনো মেয়ে নয়। দেখ, এটা একজন আঙ্কেল। বডিগার্ড বোরকা খুলে ফেলতেই তাকে দেখে নাহন গুলুমুলু শরীরটা দুলিয়ে ফিচ ফিচ করে হেসে বলল, আঙ্কেল মংটেল। বডিগার্ড লোকটা গোমরা মুখ নাহনের ফোকলা হাসির দিকে চেয়ে রইল। ভাবা যায় এটুকু বাচ্চা তাকে মেরেছে শুধু তার বাবাকে জড়াত ধরার জন্য। কি সাংঘাতিক! সেখানে উপস্থিত সকলে ইতিমধ্যে হেসে খুন। নিশাত শয্যাশায়ী হয়ে পড়েছে। 2 দিন হলো ঘরে চুলা জ্বলেনি। পুরো ঘরটা মৃত বলা যায়। গতকাল স্বামী স্ত্রী দুজন না খেয়ে থাকলেও আজ মারণ বাহিরে থেকে নাস্তা নিয়ে এসেছে। বিড়ালের বাচ্চাটাকে ঝুড়ির ভেতর খাবার দিয়ে নাস্তা নিয়ে রুমে ঢুকে নিশাতকে এলোমেলো অবস্থায় শায়িত দেখল। 2 দিনেই শরীর একেবারেই ভেঙে গেছে নিশাতের। ঘুমিয়ে থাকলে একটু শান্ত থাকে, বাকি সময় পাগলামি করে। মারণ এগিয়ে এসে তাকে তুলে বসালো। নিশাত শরীর ছেড়ে দিয়েছে মারণের গায়ে। লম্বা চুলগুলো খুলে জট পাকিয়ে গেছে, চোখ লাল হয়ে ফুলে গেছে, গলা বসে গেছে কাঁদতে কাঁদতে। সন্তান হারানো মায়ের হালের থেকে ভালো আর কি হবে? মারণকে দেখে ভাঙা গলায় বলল, আমার সন্তানকে এনেছেন? মারণ নিজেও বিধ্বস্ত। পুরুষরা নিজেদের ভাঙা রূপ কাউকে দেখাতে পারে না, এজন্যই তারা পুরুষ।
মন মস্তিষ্কে তুফান বয়ে গেলেও বাহিরে একেবারে শান্ত, শক্ত, স্থির। নিশাতের মুখের সামনে রুটি এগিয়ে বলল, তুমি খেলেই এসে যাবে, হাঁ করো। নিশাতের কান্নার শক্তি ফুরিয়েছে। মুখ ঘুরিয়ে অনুভূতিহীন গলায় বলল, আমার সন্তানটা খেয়ে নাকি না খেয়ে আছে আমি জানি না, আর আপনি আমাকে খাবার সাজছেন। নাওহানকে না পাওয়া অবধি একটা দানাও আমার গলা দিয়ে নামবে না। মারোয়ান নির্জীব গলায় বলল, তুমি অসুস্থ হয়ে পড়েছো, একটু খাও। আল্লাহ আপনাকে কি দিয়ে বানিয়েছে? ছেলের জন্য আপনার এক ফোঁটা কষ্টও হয় না? দিব্যি খাচ্ছেন, ঘুমোচ্ছেন। তো সবকিছু বন্ধ করে দেবে? মারোয়ানের সোজাসাপটা প্রশ্ন। নিশাত তার শরীর থেকে নিজেকে আলাদা করে বলল, বন্ধ করবেন কেন? আমার বাচ্চাকে খুঁজে এনে খান, নয়তো ঘুমান। আমি সেসব দেখতে যাব না। আপনি যেভাবে রিল্যাক্সে আছেন দেখে মনে হচ্ছে ওকে নিজ হাতে তুলে দিয়ে এসছেন। সত্যি করে বলুন, এসব আপনার কোনো পরিকল্পনা নয় তো? এই পরিকল্পনা করে আমার লাভ? মারোয়ানের জিজ্ঞাসু কণ্ঠ। নিশাত মুখ ঘুরিয়ে রেখে উত্তর দিল, সেটার আমি কি জানি? আপনার সম্বন্ধে আমি সঠিক জেনেছি। কবে যে বলবো এতে আপনার লাভ কি ক্ষতি?